আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রভাব, আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় কারা আসেন, আর সেই ডিপ স্টেট পলিসির কারণে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে কারা চলে যান, কারা ক্ষমতা হারান, ক্ষমতাহারী ইমরান খানের মতো জেলখানাতে যান, অথবা শেখ হাসিনার মতো দিল্লিতে আশ্রয় নেন, অথবা বাশার আল আসাদের মতো রাশিয়াতে গিয়ে আশ্রয় নেন। আবার অন্যদিকে আমেরিকার তাবিদার হয়ে হামিদ কারজাই হন, কিংবা ধরুন এখন অসীম মুনির থেকে শুরু করে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, কত সহজে সেই শাহবাজ শরীফ হওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু এখন বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। তুলনামূলকভাবে একটু কম হচ্ছে এই কারণে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংগঠিত যুদ্ধে আমেরিকা নানাভাবে নাস্তানাবুদ হচ্ছে। এই যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে হবে আজকের দিন পর্যন্ত আমরা জানি না। আজকে যখন এই ভিডিওটি করছি ঠিক সেই সময়টিতে পাকিস্তানে আমেরিকা এবং ইরানের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বৈঠকে বসেছেন, কিন্তু মুখোমুখি নন। এখনও সরাসরি তারা একে অপরের সঙ্গে কথা বলা করমর্দন করছেন না। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে যেন কোনো মন গড়া শব্দ, কোনো মন গড়া বাক্য, কোনো সংবাদ মাধ্যম প্রচার না করে, তাহলে সারা বিশ্ব বিপদে পড়ে যাবে। যে কোনো একটি ভুল তথ্য এই সমঝোতার যে উদ্যোগ এটিকে ভেস্তে দিতে পারে। তো যেটা বলছিলাম, ইরান এবং আমেরিকার এই যুদ্ধটা যদি সংগঠিত না হতো, বাংলাদেশে আমেরিকার যে তাণ্ডব, সেই তাণ্ডব আমরা হাড়ে হাড়ে টের পেতাম, যেভাবে এখন টের পাচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। সে দেশের প্রধানমন্ত্রী নয়, সে দেশের রাষ্ট্রপতি মাদুরো, তাকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কেবল সিনেমাতেই সম্ভব, জেমস বন্ড সিনেমাতে সম্ভব। ঠিক একই কাঁধে তাকে তুলে নেওয়া হয়েছে। কিংবা যেভাবে ইরানের উপর আক্রমণ চালিয়ে তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং এই হত্যা করার আগে প্রায় 2 বছর ধরে তারা ঘোষণা দিয়েছে যে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবে, এবং সেই কাজ তারা করে ফেলেছে। কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানোর পর প্রকৃতি, পরিবেশ, ইরানের জনগণের মনোবল এবং সেখানকার সামরিক বাহিনীর রণকৌশল, সর্বোপরি হরমুজ প্রণালীর মতো একটি প্রাকৃতিক যে সম্পদ, বা যেটাকে বলা হয় একটা অমোঘ মারণাস্ত্র, একটি উত্তম ব্রহ্মাস্ত্র, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে দান করেছেন। এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে এই যুদ্ধের সমস্ত গতিপথ পাল্টে দিয়েছে, যদি সেটি না হতো তাহলে আমেরিকা নিয়ে বাংলাদেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে সেই সকল আলাপ আলোচনা অনেক অনেক বেশি হতো। আমেরিকা যে সকল দেশকে টার্গেট করেছে, যে সকল ব্যক্তিকে টার্গেট করেছে, যে সকল রাষ্ট্র এবং সরকার প্রধানকে টার্গেট করেছে গত 70 বছরে, তারা সবাই ভ্যানিশ হয়ে গেছে। সেই দেশ সার্বভৌমত্ব সবকিছু তছনছ হয়ে গেছে। এমনকি তাদের যারা বন্ধু, দীর্ঘদিন তাদের যারা বন্ধু, কোনো কারণে তাদের যদি সন্দেহ হয় যে এই বন্ধুটি আর আগের মতো কাজ করছে না, তখন তারা সরিয়ে দেয়, যেভাবে সৌদি আরবের বাদশা ফাইসালকে তারা মেরে ফেলেছিল। তো বাংলাদেশে আমেরিকার যে দাপট, এটি আমরা আসলে প্রথম দিকে টের পাইনি। যখন আমি নিজে সংসদ সদস্য ছিলাম, তখন আরও অনেকের মতো আমেরিকার সঙ্গে আমারও ভালো সম্পর্ক ছিল। আমেরিকার রাষ্ট্রদূত কিংবা আমেরিকার ফেলোশিপ নিয়ে সে দেশে যাওয়া, সে দেশে ভ্রমণ করা,
এই সুযোগ আমার হয়েছে। কিন্তু তারপরেও আমেরিকা সম্পর্কে যে নেতিবাচক চিন্তা চেতনা, সেই নেতিবাচক চিন্তা চেতনা করার সুযোগ আমার ১ম হয় ড্যান ডব্লিউ মজীনার জামানাতে, যখন তিনি রাষ্ট্রদূত ছিলেন। ওই সময়টাতে শেখ হাসিনা মূলত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে খুব খারাপ আচরণ করতেন। তিনি তাকে সেই কোনো সরকারি অফিসে ঢুকতে দিতেন না, এবং বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী, এমনকি এদেশে যারা তথাকথিত আমেরিকার এজেন্ট, তাবেদার বা ডিপ স্টেটের এজেন্ট রয়েছে, তারা সকলেই সরকারের কড়া নজরিতে ছিল যে কেউ যদি আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের সকলের উপর শেখ হাসিনার খড়ক নেমে আসতো। এটা আমার ভালো লাগতো না। আমি মনে করতাম যে এটা একটা অন্যায় হয়েছে। কিন্তু যে কোনো একটা ব্যক্তিগত কারণে যখন এই ড্যান ডব্লিউ মজীনা বা মার্কিন রাষ্ট্রদূত, এদের আসল চেহারাটা আমি দেখতে পেলাম, যে গণতন্ত্র বলতে তারা যা বোঝায় এটি কেবলই মাত্র পাঠ্যপুস্তকে রয়েছে, এবং যখন তাদের স্বার্থের অনুকূলে আসে তখনই তারা কেবলমাত্র গণতন্ত্র রক্ষা করে বা গণতন্ত্রের পক্ষে বলে। আদারওয়াইজ তারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম কিংবা ভ্লাদিমির পুতিন, এদেশ চাইতেও এরা যার যার অবস্থানে জঘন্য। সেটা মার্কিন রাষ্ট্রদূত, যে কোনো দেশের রাষ্ট্রদূত হন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটা সিপাহী হন, পুলিশ হন, ডাজ নট ম্যাটার, সবাই ডোনাল্ড ট্রাম্প। তো এই যে তাদের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা টের পাওয়ার পর এই রাষ্ট্রটি সম্পর্কে আমার ভিতরে যে নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এরপর থেকে আমি এদেরকে এড়াইয়ে চলি। 2014 সন থেকে 13 সন থেকে আমি এদেরকে এড়িয়ে চলি, এদের ধারে কাছে আমি কখনো যাই না। এবং শেখ হাসিনা তাদের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই কারণে সবসময় তাকে স্যালুট করেছি এবং এখনও করি। কিন্তু শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম আলোর মতিউর রহমান, তারপর ডেইলি স্টারের মাহফুজ আনাম, এদের সম্পর্কে তিনি যে নেতিবাচক মনোভাব পোষণ করতেন, তাদেরকে শত্রু ভাবতেন, এটা আমার আসলে পছন্দ হতো না। আমি ওনার সামনে ওনার সমালোচনা করেছি, প্রকাশ্যে সমালোচনা করেছি, নানা রকম কথাবার্তা বলেছি। আচ্ছা, এখন 2026 সনের এই এপ্রিল মাসে আপনার একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আমেরিকার বিষয়ে, ডক্টর ইউনূসের বিষয়ে, প্রথম আলো, ডেইলি স্টারের বিষয়ে শেখ হাসিনা যে মনোভাব পোষণ করতেন, এটাকে কি আপনার এখন খুব অন্যায় বলে মনে হয়? শুধু এতটুকুই প্রশ্ন। দ্বিতীয় প্রসঙ্গে আসি। যেহেতু শেখ হাসিনা দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতাম, তারপর ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই কারণে কি হতো, তিনি যাদেরকে অপছন্দ করতেন তাদের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করত। তিনি জামাতকে অপছন্দ করতেন, জামাতের ব্যাপারে আমার একটা সহানুভূতি কাজ করত। তিনি তারেক রহমান সাহেবকে ভীষণ রকম অপছন্দ করতেন। অনেকটা শেখ হাসিনার সাথে জিদ করে আমি তখন সেই তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে পত্রপত্রিকা লিখতাম, ইতিবাচক নানা রকম কথা বলতাম। তখন আসলে আমি ছাড়া তারেক রহমান সাহেবের নাম লেখার মতো, পত্রপত্রিকায় তার নাম উচ্চারণ করবে, এই ধরনের কোনো একটা লোক পুরো 2000 মানে কি বলবো 10 সন থেকে একেবারে উনি যেদিন পর্যন্ত ছিলেন একজন ছিল না। তারা রাজনীতির মঞ্চে কথাবার্তা বলতেন, কিন্তু পত্রপত্রিকা লেখায়, টেলিভিশনে এসে সব ধরনের কথাবার্তা বলা অসম্ভব ছিল। তো এই যে কথাগুলো বলেছি, তার সঙ্গে সঙ্গে আবার তিনি আমেরিকাকে যেভাবে অপমান করতেন, এটা 2014 সন পরে আমি মনে করেছি এটা সঠিক আছে, কিন্তু তার আগ পর্যন্ত আমার মনে হতো শি ইজ রং। তিনি কেন হিলারি ক্লিনটনকে পাত্তা দিতেন না, কেন বারাক ওবামাকে পাত্তা দিতেন না, কেন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী তাকে পাত্তা দিতেন না, এবং আমেরিকাকে দুই চোখে দেখতে পারছেন না। আমেরিকা যখন বাংলাদেশকে, যাকে বলা হয় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, তিনি তখন স্বাগত জানালেন, ড্যাম কেয়ার, যে ওরা কী করবে, র্যাবকে দিচ্ছে, পুলিশের আইজিকে দিচ্ছে, ডাজ নট ম্যাটার। সে বলল যে আমরা কেউ আমেরিকা যাব না, আমেরিকায় যাব না, আমেরিকার কোনো কিছু আমাদের দরকার নেই। তো তারপর তিনি টিকে ছিলেন। তো যখন দেখা গেল যে তার সাথে আর পেরে উঠছে না কূটনৈতিকভাবে, তাকে চাপ প্রয়োগ করে কোনো কাজ